আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকে 19তম নিবন্ধন স্কুল পর্যায় 2 এর প্রস্তুতি নিব। তো 19তম নিবন্ধনের এখনো সার্কুলার দেয়নি। আমরা আশা করি যে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে সার্কুলারটা দিয়ে দিবে। আর আমি কিছু প্রশ্ন লিখছি, এই প্রশ্নগুলো আসছিল 17তম নিবন্ধনে স্কুল পর্যায় 2 এ। তো আমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া আস্তে আস্তে শুরু করি, যাতে সার্কুলার দেওয়ার পরে আমাদের প্রিপারেশনটা খুব ভালো থাকে, শক্ত থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা বাংলা দেওয়া শুরু করছি। আমরা প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে গণিত, মানে যা যা আসে আমরা ধাপে ধাপে সমস্ত যে যতটা নিবন্ধন আছে সবগুলো নিবন্ধনের প্রশ্ন আমরা সমাধান করব। তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। তো আমার এই পেজটারে লাইক করবেন, ফলো করে পাশে থাকবেন, তাহলে আপনারা ফ্রিতে সবকিছু পেয়ে যাবেন। তো শুরু করি। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? এটা 17তম নিবন্ধন আসছিল। বাংলা ভাষায় মোট 50টি বর্ণ রয়েছে। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। বাংলা ভাষায় বর্ণ আছে 50টি। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? এর উত্তর হবে লিঙ্গ। লিঙ্গ। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলে লিঙ্গ। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে 4টা অপশন দেওয়া আছে: চাঁদ, কাঠ, খোকা, সন্ধ্যা। এই 4টার মধ্যে উত্তর হবে সন্ধ্যা। এটা আমাদের মুখস্থ করতে হবে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, খাঁটি শব্দ, এগুলা মুখস্থ করতে হবে। আর কিছু তৎসম শব্দ আছে, যেরকম চন্দ্র, সূর্য, গ্রহ, তারপরে জল ইত্যাদি অনেকগুলো আছে। আচ্ছা, লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? এখানে 4টা অপশন দেওয়া আছে: জটিল, সরল, যৌগিক, মিশ্র। যখন কোনো বাক্যের মধ্যে কিন্তু দেওয়া থাকবে তখন এটা হবে যৌগিক। যখন কোনো বাক্যের মধ্যে কিন্তু থাকবে তখন এটা হবে কি? যৌগিক। দেখেন, লোকটি ধনী, এখানে একটা বাক্য, তারপরে কিন্তুর পর আরেকটা শব্দ আছে কৃপণ। তাহলে এই কিন্তু দেওয়া থাকলে এটা কি হবে? যৌগিক। নিচের কোন বানানটি শুদ্ধ? এই দেখেন, এখানে রূপায়ণ, 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 কিন্তু যার শেষে মূর্ধন্য আছে এটা সঠিক উত্তর হবে। আর এরকম একটা টান থাকতে হবে সিনারের দিকে, আর মূর্ধন্য থাকতে হবে রূপায়ণ, এটা হলো সঠিক, রূপায়ণ। চলিত রীতির প্রবর্তক কে? উত্তর হবে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। চলিত রীতির প্রবর্তক হলো প্রমথ চৌধুরী। পার হইয়া এর চলিত রূপ কোনটি? এর চলিত রূপ হবে পার হয়ে। পার হয়ে, মানে পার ঠিক থাকবে, হইয়ার এর চলিত রূপ হলো হয়ে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর বাংলা অনুবাদ কি? আর্লি অর্থ হলো সকালে, রাইজিং অর্থ হলো উঠা। সকালে উঠা ইজ বেনিফিশিয়াল টু হেলথ। হেলথ শব্দের তো আমরা জানি স্বাস্থ্য, বেনিফিশিয়াল অর্থ উপকারী। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর বাংলা অনুবাদ হলো সকালে উঠা স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 17তম নিবন্ধনের প্রশ্ন ব্যাংক সমাধানের এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 9টা প্রশ্নের সমাধান করছিলাম, আর এই ক্লাসে আমরা আরো 9টা প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অ্যাড হক শব্দের অর্থ কি? এটা ইংরেজি অর্থ, শুধু আপনাকে মুখস্থ করতে হবে। এর অর্থ হলো তদর্থক অথবা অস্থায়ী। অ্যাড হক শব্দের অর্থ হলো তদর্থক অথবা অস্থায়ী, দুইটার যে কোনোটা উত্তর হবে। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধাগুলো মুখস্থ করতে হবে। যে সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা হবে কৃষ যুগ টি। যেহেতু লাস্টে টো আছে, লাস্টে টো দিয়ে দেবেন। কৃষ যুগ টি। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কৃষ যুগ টি।
ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি, যেটা যেহেতু এর আগের প্রশ্নতে মিলে গেছে এই কারণে আমি খালি ডট ডট দিয়ে রাখছি। ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? বি যোগ অর্থ। ব্যর্থ ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ অর্থ। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা আমি এই জায়গার মধ্যে লিখে দিই যেহেতু জায়গা খালি আছে। দাতা দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা জানি প্রকৃতি প্রত্যয় একটা চিহ্ন আসে, এটা ইংরেজি নাম হলো রুট ওভার আর বাংলাতে আসে মূল। ধাতা ধা যোগ তিচ, এটা দাতা শব্দের সঠিক প্রকৃতিপদ হলো দা যোগ তিচ। মুক্ত শব্দের সঠিক প্রকৃতিপদ কোনটি? এটা এই জায়গার মধ্যে করে লাই, এটা মিছা একটা মূল চিহ্ন আসবে, যেহেতু প্রকৃতিপত্রের কথা বলছিল প্রকৃতিপত্র বলে একটা মূল চিহ্ন আসবে। মুক্ত মুচ যোগ কয়তো, হ্যাঁ এটা আমি এরকম করে দিই, এটা হলো মুক্ত শব্দের সঠিক প্রকৃতিপত্র। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। চির অশান্তি এর বাগধারা, চির অশান্তির বাগধারা হলো রাবণের চিতা। রাবণের চিতা আমাদের বাগধারা মুখস্থ করতে হবে। গদাই লস্করি এই বাগধারাটির অর্থ কি? গদাই লস্করি বাগধারাটির অর্থ হলো আলসেমি। আলসেমি। আমরা আবার প্রথম দিকে খেয়াল করি যে অ্যাডহক শব্দের অর্থ হলো তদর্থক অথবা অস্থায়ী। সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণে সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কৃষ যোগ টি, কৃষ্টি। ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ অর্থ, ব্যর্থ। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মূল ধা যোগ তিচ। মুক্ত শব্দের সঠিক প্রকৃতিপদ হলো মূল চিহ্ন মুচ যোগ কয়তো, মুক্ত। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। চির অশান্তি এই বাগধারার বাগধারা হলো মানে বাংলা হলো চির অশান্তি, আর বাগধারা হলো কি? রাবণের চিতা, অথবা রাবণের চিতা বাগধারার অর্থ হলো কি? চির অশান্তি। আর গদাই লস্করি এই বাগধারার অর্থ হলো আলসেমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এটা আমাদের অষ্টমেক সমাধান বাংলার 3য় ক্লাস। এখানে 19 নম্বর প্রশ্নের মধ্যে আছে গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? গরুতে দুধ দেয় যদি কোনো কিছু থেকে উৎপন্ন হয়, যদি কোনো কিছু থেকে উৎপন্ন হয়, যেরকম এই যে দুধ, দুধ কি থেকে উৎপন্ন হয়? দুধ গরু থেকে উৎপন্ন হয়। যদি কোনো কিছু থেকে উৎপন্ন হয় তাহলে এটা হবে অপাদান কারক, অপাদান কারক। তাহলে গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে অপাদানে সপ্তমী। আমরা অষ্টমেক সমাধান শেষ করার পর আমরা এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব ইনশাল্লাহ। অহংকার পতনের মূল বাক্যে অহংকার কোন কারকে কোন বিভক্তি? দেখেন এখানে আমি প্রশ্ন করতে পারি কি পতনের মূল? অহংকার পতনের মূল। আমার একটা প্রশ্ন করার জায়গা আছে, কি পতনের মূল মানে অহংকার পতনের মূল। যদি প্রশ্ন করার কোনো জায়গা থাকে বা প্রশ্ন করতে পারি তাহলে এটা হবে করণ কারক। এটা কি হবে? করণ। আর অহংকার পতনের মূল বাক্যে অহংকার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে করণে শূন্য। এটা কি হবে? করণে শূন্য। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? এখানে তিনটা আছে, মুমূর্ষ মুমূর্ষ মুমূর্ষ। দেখেন প্রথমে রুসুকার, তারপরে রুকার, তারপরে রুসুকার, এটাই শুদ্ধ বানান। এটা ভালো করে শিখবেন। প্রথমে রুসুকার, তারপরে রুকার, তারপরে আবার রুসুকার, তারপরে একটা রিফ, মুমূর্ষ। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি? আকুঞ্চন শব্দের অর্থ হলো আস্তে আস্তে ছোট হয়ে আসা। তাহলে আকুঞ্চন এর বিপরীত শব্দ হলো কি? বড় হওয়া। বড় হওয়ার আমরা বলতে পারি প্রসারণ।
কিন্তু আকুঞ্চন শব্দের অর্থ হলো ছোট হয়ে আসা, ধীরে ধীরে ছোট হয়ে আসা, তাহলে তার বিপরীত শব্দ হলো কি? বড় হয়ে আসা। বড় হওয়া মানে কি? প্রসারণ। ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি, এটা হলো ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। আমরা প্রথম থেকে আবার খেয়াল করি, গরুতে দুধ দেয়, বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি। আমরা প্রথমে বলছিলাম যদি কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হয়, যদি কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হয় তাহলে এটা কি হবে? অপাদান কারক। এখানে অপাদানে সপ্তমী। এগুলো অবজেক্টিভ দেওয়া থাকবে, আমি তো আর ইয়ার তুলি নাই আনসার এগুলা। অহংকার পতনের মূল, বাক্যে অহংকার কোন কারকে কোন বিভক্তি। যদি প্রশ্ন করা যায় যে কি পতনের মূল, অহংকার পতনের মূল, প্রশ্ন করা গেলে এটা হবে করণ কারক, করণে শূন্য, উত্তর হবে করণে শূন্য। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। প্রথমে রুসুকার, তারপরে রুকার, তারপর আবার রুসুকার, তারপর আবার রুসুকার, রেফ, মুমূর্ষ। আকুঞ্চন শব্দের অর্থ হলো ছোট হয়ে আসা, এর বিপরীত শব্দ হলো বড় হওয়া। বড় হওয়ার হলো প্রসারণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় প্রকাশ, ইতিহাস বেত্তা। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। আমরা এরপরে 17তম নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এর ইংরেজি প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো 17তম নিবন্ধনের ইংরেজি প্রশ্নগুলোর সমাধান পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান।